1000 বছর আগে এক লোভী রাজা আমার শক্তির অপব্যবহার করেছে। আমিও সেই মহারাজার সাম্রাজ্যকে শেষ করে দিয়েছি। এবং মূর্তির সামনে একটি থলে ভেসে এলো, ভরা স্বর্ণের কয়েন। রামু আশ্চর্য ও আনন্দে হাহাকার করে উঠল। মাধবপুর গ্রামে এক শুনশান জায়গায় রামুর বাড়ি ছিল। তারা খুবই গরিব ছিল। রামু তার পুরানা ঘাটিয়ায় শুয়েছিল। চিন্তা আর অভাব যেন রামুকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আর অন্যদিকে রামুর বউ সাবিত্রী ঘরের এক কোণায় বসে কাপড় সেলাই করতেছে। আর বাইরে জঙ্গলের ঠান্ডা হাওয়া মাধবপুর গ্রামকে যেন ভেসে নিয়ে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি মাধবপুর গ্রামকে সতর্ক করছে। তারপর রামু ভিতরে গিয়ে তার বউ সাবিত্রীকে বলল, সাবিত্রী, আবারও আমাদের ফসল শুকিয়ে গেল, পোকা চেটেছে। জমিদারের ব্যাচের টাকা নিয়ে আমি হারিয়ে যাচ্ছি। বাচ্চাদের মুখে কি তুলে দেব? ওপরওয়ালা কেন আমাদের সাথে এমন করতেছ? তুমি কেন এত ভেঙে পড়ো? দেখবে একদিন উপরওয়ালা আমাদের অনেক কিছু করে দেবে। আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। যেহেতু উপরওয়ালা আমাদের এত কষ্টের মধ্যে রাখছে, আমাদের এত পরীক্ষা নিচ্ছে, নিশ্চয়ই কোনো পথ দেখাবে। পরিশ্রম করা ছেড়ে দিও না, সফলতা অবশ্যই আসবে। রামু এক গভীর নিঃশ্বাস নিল আর চিন্তা করতে লাগল। হঠাৎ বাইরে থেকে এক ঠান্ডা রহস্যময় আওয়াজ গুঞ্জে উঠল। রামু, জঙ্গলের গভীরে তুমি তাড়াতাড়ি আসো। এই মূর্তি তোমাকে ডেকেছে। এসো, এক্ষুনি এসো। শুনলে সাবিত্রী, কি যেন আমায় জঙ্গলের গভীর থেকে ভয়ানকভাবে ডাকতেছে। আমাকে সেখানে যেতে হবে। কি কারণে আমাকে ডাকতেছে? আমাকে গিয়ে সেই রহস্য জানতে হবে। শুনেছি কেউ যেন তোমার নাম ধরে ডাকছে। এই ঘড়ির বেলায় কে ডেকেছে? ওই জঙ্গলে রাতের বেলায় কে যায়? ভূত প্রেত নাকি? আমি ভয় পাচ্ছি, যেও না। আমি জানি ঝুঁকি আছে, কিন্তু আর কোনো রাস্তা নেই। যদি সত্যিই কোনো অলৌকিক উপায় থেকে আমাদের জীবন বদলে যায়, আমাকে এই রিস্ক নিতে হবে। আমাদের সন্তানের জন্য, তোমার জন্য, আমার পুরো জীবনের জন্য আমাকে ওই ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে হবে। রামু, একটু ভেবেচিন্তে দেখো। রাতের মধ্যে ওই জায়গা খুবই ভয়ানক। গ্রামবাসীরা সবাই বলে রাতের মধ্যে ওই জায়গায় থেকে নাকি অনেক ভয়ঙ্কর আওয়াজ আসে। তবুও আমাকে এই রিস্ক নিতেই হবে। আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য যেতেই হবে। তবু রামু লিংটেন হাতে নিয়ে বেরিয়ে পড়ল। রামু যেতে লাগল। যেতে যেতে হঠাৎ তার বুক ধকধক করতে লাগল। ওই অন্ধকার জঙ্গল, ওই ভয়ানক আওয়াজ আর ওই মাধবপুর গ্রামের পুরনো কাহিনী সব কিছু ভেবে রামুর মাথায় ঘুরতে লাগল। গ্রামবাসীরা সবাই বলতেছিল যে ওই জঙ্গলে এক পুরনো মন্দির আছে। সেখানে 1000 বছর আগে এক পুরনো জাদুর মূর্তি ছিল। সে লোভী মানুষদের সাজা দিত। তাহলে রামু ওই মন্দিরের কাছে যাচ্ছে না তো? এটা তার ভাবনা ছিল। জঙ্গলে সে কিছুই বুঝতে পারছিল না। রামু জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, আর গাছের পাতাগুলো যেন হাওয়াতে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এবং বাতাসে ভেসে আসছে কেউ যেন ফুসফুস করে কথা বলছে। জঙ্গলের খুব দুর্গন্ধযুক্ত গন্ধ রামুর নাকে আসতে লাগল। তার লেন্টেনের আলো বারবার টিমটিম করতে লাগল। মনে হয় কোনো অদৃশ্য শক্তি তা নিভিয়ে দিতে যাচ্ছে। এই দেখে রামু বলতে লাগলো, আরে, এই জঙ্গলে তো চুপচাপ কেন? তাহলে আমার কানে যে আওয়াজ এসেছিল ওটা কি সত্যি, না আমি পাগল হয়ে গেলাম না তো? হঠাৎ করে তার কানে প্যাঁচার আওয়াজ পড়ল আর রামু ভয় পেয়ে গেলেন। রামু দূর থেকে দেখতে পেলেন দুইটা চোখ চকচক করে যেন তার দিকে দেখছে। রামু থেমে গেল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর বললেন, আরে, কে ওখানে? দূর থেকে আমাকে দেখছো? সাহস থাকলে সামনে আসো। কেউ দেখা দিলে না, খালি হাওয়ার শব্দ। কিছুক্ষণ পরে সে এক মন্দিরের সামনে পৌঁছে গেল। প্রাচীন দেয়াল আবরখস্র লতাবৃত, যেন জঙ্গলই তাকে আত্মচুম্বন করে নিয়েছে। মন্দিরের মধ্যভাগে দাঁড়ানো এক শিলালিপি মূর্তি, এক দেবী, মাথায় লাল তিলক, চোখে অদ্ভুত তৃপ্তি।
চারপাশে হালকা কুয়াশা নাচছে, যেন মূর্তিটি সজীব। আরে বাবা, এই মূর্তি এত রাতের মধ্যে কিভাবে চকচক করে জ্বলতেছে? এটা কি সেই মূর্তি যে আমাকে রাতের মধ্যে ডেকেছিল? রামু তার পাশে যাইতে লাগলো। হঠাৎ বাতাসে এক বিশ্রী শীতলতা ছড়িয়ে পড়ে এবং কণ্ঠটা আবার কর্কশভাবে গুঞ্জরিত হলো। আসো রামু, আমার পাশে আসো। এই মূর্তি তোমার অপেক্ষা করতেছে। আসো, আমার পাশে আসো। তারপর হঠাৎ করে মূর্তির চোখ জ্বলতে লাগলো আর ভয়ঙ্কর আওয়াজে বলতে লাগলো, রামু, আমি হলাম প্রাচীন দেবী কালিকার মূর্তি। 1000 বছর আগে আমি এই সাম্রাজ্যের রক্ষাকারী ছিলাম। আমার শক্তি একজনকে রাজা বানিয়েছে এবং তাকে শেষ করিয়েছে। তোমার ইমানদারি ও গরিবী আমাকে জাগৃত করেছে। আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, আমি তোমাকে সব কিছু দেব যেটা তুমি চাইবে। সত্যি আমার গরিবি দূর করে দেবে? কিন্তু এটা কিভাবে করবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার শক্তির উপর সন্দেহ করো না রামু। জঙ্গলের রহস্য আমার সাথে যুক্ত আছি। 1000 বছর আগে এক লোভী রাজা আমার শক্তির অপব্যবহার করেছে। আমিও সেই মহারাজার সাম্রাজ্যকে শেষ করে দিয়েছি। তখন থেকে আমি এই মন্দিরের মধ্যে লুকিয়ে আছি। এক সত্যবাদী ইমানদার লোকের অপেক্ষা করতেছি। আমার একটা শর্ত আছে, আমার কথা কাউকে বলতে পারবে না। যদি তুই আমার কথা কাউকে বলিস তাহলে তোর অনেক বড় ক্ষতি হবে। আর হ্যাঁ, লোভ করলে অনেক বড় ক্ষতি হবে। আমার অত লোভ নেই। আমার আর আমার পরিবার 2 টাইম পেট ভরে খাবার পেলে যথেষ্ট। সে সতর্ক ভঙ্গিতে মূর্তি তুলল। শীতল স্পর্শ, তবু একটি তীব্র অদ্ভুত উষ্ণতা অনুভূত হলো। মূর্তি ওঠার সঙ্গে সঙ্গেই ঝড়ে গাছগাছালি জোরে দুলতে শুরু করলো। বাতাস যেন চিৎকার করে উঠল। রামুর মনে কেঁপে উঠল, কি করলাম আমি? কোনো ভুল করলাম না তো? তারপর রামু সেখান থেকে যেতে লাগলো। রামু শুনতে পেল কে যেন তাকে পিছন থেকে ডাকতেছে। সে এদিক ওদিক না দেখে মূর্তি নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। জঙ্গলের রহস্য রামুর সাথে যেতে লাগলো। মাধবপুরের লোকেরা একজন আরেকজনকে বলতে লাগলো, এই জঙ্গলে এক প্রাচীন সাম্রাজ্য ছিল, যেটা এক রাতের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল। আবার কেউ কেউ বলতে লাগলো, ওই সাম্রাজ্য এক মূর্তির কারণে ধ্বংস হয়েছিল। তাহলে রামু সেই মূর্তিকে কি তার বাড়িতে নিয়ে যাচ্ছে? এদিকে সমস্ত গাছ লতা পাতা রামুকে কি যেন বলতে চাচ্ছে। রামু এদিক ওদিক না দেখে মূর্তি নিয়ে বাড়িতে পৌঁছে মূর্তিটাকে ঘরের এক কোণায় পুরনো কাপড় দিয়ে ঢেকে রেখে দিল। রামুর বউ দেখেছিল সে রাতের মধ্যে কি যেন একটা নিয়ে এসে ঘরের মধ্যে রেখেছে। পরের দিন সকালবেলা রামুর বউ রামুকে বলতে লাগলো, রামু, আমাকে সত্যি করে বল, কাল রাতে তুমি কি যেন একটা নিয়ে এসেছো, সেটা কি আমাকে বলো। কিছু না, খালি একটু ঘুরে এসেছি। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। রামু, আমাকে মিথ্যা বলার চেষ্টা করো না। আমি তোমার বউ। তোমার চোখ বলে দিচ্ছে তুমি কি যেন একটা আমার কাছ থেকে লুকাচ্ছ। আর এদিকে পাশের জমিদার তার কিস্তির টাকার জন্য গুন্ডা নিয়ে রামুর বাড়িতে এসে হাজির হলো। রাগ ভরা গলায় বলতে লাগলো, রামু, আর কতদিন এইরম করে বাহানা করে চলবি? আমার কাছে যতগুলো ঋণ নিয়েছিস সবগুলো ব্যাট সমেত আমাকে ফিরিয়ে দে, না হলে তোর বাড়ি আমি কবজা করে নেব। আর ব্যাচের টাকা হিসাবে তোর ছেলেকে আমার ক্ষেতের মধ্যে কাজ করাবো। জমিদার বাবু, আমাকে আর কিছুদিন সময় দাও। আমি তোমাদের টাকা সুদ সমেত ফিরিয়ে দেব। আমাদের ছোট ছোট ছেলে কি দোষ করেছে? আমাদেরকে আর কয়টা দিন সময় সময় দাও। চাচ্ছিস? তুই তো আগে থেকে ভিখারি হয়ে গেছিস, তোর কাছে আর কি থাকবে? ঠিক আছে, তোকে 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে যদি টাকা দিতে না পারিস তাহলে তোর বাড়ি আমরা দখল করে নেব। এই বলে জমিদার তার গুন্ডাকে নিয়ে সেখান থেকে চলে গেল। রামুর চিন্তায় শরীর থেকে ঘাম বের হচ্ছে। তারপর রামু ধীরে ধীরে সেই মূর্তির কাছে গিয়ে মূর্তিকে বলল, হে মূর্তি, যদি তোমার কাছে সত্যিকারের কোনো জাদু থাকে তাহলে আমাকে অনেক টাকা দাও।
জমিদারের ঋণের টাকা শোধ করতে হবে, না হলে আমাদের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মূর্তির চোখে আলো ঝলমল করল, একটা ঠান্ডা বাতাস ঘর ভরে গেল এবং মূর্তির সামনে একটি থলে ভেসে এলো, ভরা স্বর্ণের কয়েন। রামু আশ্চর্য ও আনন্দে হাহাকার করে উঠল। চমৎকার! এবার আমরা বেঁচে যাব, সব সমস্যার সমাধান হবে। তারপর সে তার বউ সাবিত্রীর কাছে গিয়ে বলল, সাবিত্রী, দেখো আমাদের কাছে কত ধন সম্পদ। এখন থেকে আমাদের আর কোনো চিন্তা হবে না, আর জমিদার আমাদের ধমকাতে পারবে না। আমাদের বাচ্চার ভবিষ্যৎ আর নষ্ট হবে না। সত্যি করে বলো, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? না বললে আমি কিন্তু আমার বাচ্চা নিয়ে বাবার বাড়িতে চলে যাব। শান্তি রাখো, এটা কোনো চুরি করা বা কোনো লুটপাট করা টাকা না। এটা মনে করো যে ঈশ্বর আমাদের সাহায্য করেছে। সে জমিদারের কিস্তি পরিশোধ করল, বাড়ি মেরামত হলো, খবর গ্রামে ছড়িয়ে পড়ল। রামু হঠাৎ ধনী হয়ে গেল। লোকেরা ফিস ফিস করে বলল, রামু ঠিক কী পেল? কিন্তু সাবিত্রীর মনে কিছু সন্দেহ জাগল। রামু নিশ্চয়ই তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। জঙ্গলে কি ধন খুঁজে পেল? কিছু বৃদ্ধ বলল, ওই মন্দির এক অভিশপ্ত লোভী রাজার আত্মা ঘোরে। ওখানে এক রহস্যময় মূর্তি আছে যেটা লোভী মানুষদের সাজা দেয়। কিন্তু গ্রামের লোভী মানুষ মারকুটে মঙ্গল ছিল যে তার চোখে রামুর ওপর লোভ ও সন্দেহ মিশে উঠল। মঙ্গল, গ্রামটির সবচেয়ে কুটিল ও লোভী ব্যক্তি, রামুর পিছু নেওয়ার সিদ্ধান্ত নিল। সে বাজারে গিয়ে রামুকে টেনে ধরে বলল, আরে রামু, তুই তো রাতারাতি বড় লোক হয়ে গেলি। কিভাবে? আগে তো তোর কাছে এক ফুটি করিও ছিল না, আর এখন টাকার বৃষ্টি হচ্ছে। বললা, এতগুলো খাজানা তুই কোথায় পেলি? জঙ্গলের মধ্যে কোনো জাদুটোনা করে পেয়েছিস নাকি? এসব কি বলতেছিস মঙ্গল? সব মেহনতের ফল। তুই তো জানিস আমি কতটা মেহনত করি। মেহনত? তুই কি আমাকে পাগল পেয়েছিস? আমি তোর এই খাজানার রাজ পুরো গ্রামবাসীর কাছে জানিয়ে দেব। মঙ্গল, তোর যা করার ইচ্ছা তুই কর, কিন্তু আমার পিছনে লাগিস না। তারপর রামু সেখান থেকে চলে গেল। এদিকে মঙ্গল লোভ সামলাতে না পেরে সেই জঙ্গলের ভেতরে চলে গেল। তারপরে সে মন্দিরের ধ্বংসাবশেষে ঢুকল। সেখানে প্রাচীন লিপি, ভাঙা ফলক। মঙ্গল এক পুরনো গ্রন্থে পড়ে জেনেছিলেন যে মন্দিরের মূর্তি সত্যি কালে কালের রক্ষক। সে সঠিক ব্যক্তিকে পুরস্কার দান করে, লোভীদের ধ্বংস করে। মঙ্গল মনে করল, যদি রামু খাজনা পেয়ে থাকে তাহলে আমি পাবো না কেন? আমাকে যে করে হোক ওই মূর্তিকে খুঁজে বের করতেই হবে। সেই পরিকল্পনা করল মন্দিরে গিয়ে মূর্তিটা চুরি করবে। কিন্তু যখন সে মন্দিরে ঢুকল, হঠাৎ এক ঝড় উঠল। মন্দিরে এক ভৌতিক হাসি ভেসে উঠল। দেয়াল ছায়ায় নাচতে লাগল। কণ্ঠস্বরে কেউ বলতে লাগল, মঙ্গল, তোর লোভ তোকেই গ্রাস করবে। ফিরে যা, না হলে তুই শেষ হয়ে যাবি। মঙ্গল ভয় পেল না। সে চিৎকার করে বলল, খেয়ে আমাকে ভয় দেখার চেষ্টা করছিস? আমি ভয় পাই না। এবং মূর্তির দিকে এগোতে থাকল। কিন্তু মন্দিরের ভিতরকার শক্তি তার সাহস টুকরো টুকরো করে দিল। সে ভয় পেয়ে ফিরে গেল, তবে ভেতরে লালচে আগুন জ্বলছিল। মঙ্গল সিদ্ধান্ত নিল সে রামুর বাড়িতে গিয়ে দেখবে কি এমন রহস্য আছে যা রামুর জীবনকে বদলে দিচ্ছে। একদিন অন্ধকার রাতে মঙ্গল চুপি চুপি তার ঘরে ঢুকে পড়ল। ঘরের ভিতর ঢুকে দেখল ঘরের এক কোণায় রামু এক মূর্তিকে রেখেছে। এই মূর্তিকে দেখে মঙ্গল লোভে পড়ে গেল আর বলল, তাহলে এই হলো রামুর খাজানার রহস্য। এই মূর্তি নিশ্চয়ই জাদুর মূর্তি হবে। আমাকে এই মূর্তি চুরি করতে হবে। যখনই সে মূর্তিকে চুরি করার চেষ্টা করল, তখন এই মূর্তির চোখ লাল হয়ে উঠল আর বলে উঠল, মঙ্গল, তোর লোভ তোকে শেষ করে দিবে। এই মূর্তি ইমানদার মানুষ ও আচ্ছা দিলওয়ালা মানুষের জন্য, তোর মতো লোভী মানুষদের জন্য না। চলে যা এখান থেকে, না হলে তুই সাজা পাবি। এটা কি হলো? ছেড়ে দাও আমাকে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তারপরে সে এক ভয়ানক চিৎকার দিয়ে উঠল। তখনই রামু আর সাবিত্রী জাগৃতি হয়। সেই মূর্তির কাছে দৌড়ে এসে দেখল মঙ্গল সেখানেই দাঁড়িয়ে আছে
আর চিৎকার করতেছে। রামু, এটা কিসের মূর্তি? তুমি কোথা থেকে নিয়ে এসেছো? আর এই আওয়াজ কোথা থেকে আসছে? এর রহস্য কি আমাকে বলো। সাবিত্রী, আমি তোমার কাছে কিছু লোকাইনি। এই মূর্তি আমাদের গরিবী দূর করার জন্য আমি নিয়ে এসেছি, কিন্তু এখন আমাকে ভয় লাগতেছে। রামু, আমি বলতেছি এটা পরে বিপদ হতে পারে। তুমি এটা যেখান থেকে নিয়ে এসেছো সেখানে গিয়ে রেখে এসো। গ্রামের লোকেরা কৌতূহল আর সন্দেহে ভেঙে পড়ল। কয়েকজন গ্রাম প্রধানরা আর মঙ্গল ও জমিদার প্ররোচনায় সবাইকে ভীষণ উত্তেজিত করে তুলল। একটা পঞ্চায়েত ডাকা হলো। সবাই এক জায়গায় জমা হলো। জমিদার কণ্ঠে আগুন। রামু আমাদেরকে প্রতারিত করেছে। সে এক জাদুগুপ্ত মূর্তি লুকিয়ে রেখেছে। এই মূর্তি গ্রামটির সম্পদ হওয়া উচিত। আমরা তাকে ফেরত চাই। গ্রামবাসী সবাই উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, সে আমাদের না জানিয়ে রহস্য লুকিয়ে রেখেছে। সে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তার সাজা হওয়া দরকার। সাবিত্রী আহত অনুভূতিতে বলল, রামু, এখন আর চুপ করে থেকে লাভ নেই। এই মূর্তির রহস্য কি বলে দাও, আর যদি না বলো তাহলে আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব। আমি কোনো অন্যায় করিনি। আমি তো শুধু আমার পরিবারকে বাঁচাতে চেয়েছি। হ্যাঁ, আমার কাছে একটা মূর্তি আছে, কিন্তু সেটা জাদুর মূর্তি। আমাকে বলেছিল তার রহস্য আমি যেন কাউকে না বলি। হ্যাঁ, আমার স্বামী কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করেনি, তিনি পরিবারের জন্য চেষ্টা করেছেন। গ্রামের লোক সবাই অবাক হলো। কেউ কেউ ভয় পাচ্ছে, আর কেউ কেউ লোভে পড়ে গেল। জমিদার ও মঙ্গলের চোখ ঝিকিরমিকির করতেছে। গ্রামবাসীরা মূর্তিটিকে চাইল। জমিদার ও মঙ্গল মূর্তিকে নিয়ে যাওয়ার জন্য ফয়সালা করল। কিন্তু জঙ্গলের রহস্য এত সহজে সামনে আসবে না। তারপর রামু, সাবিত্রী, জমিদার তারা সবাই মিলে মূর্তিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। অন্ধকারের জঙ্গল দেখে সবাই ভয় পেতে লাগলো। তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে গিয়ে দেখল মন্দিরের পুরনো দেওয়াল চকচক করে জ্বলতেছে। মনে হয় কোনো জাদু শক্তি জেগে উঠেছে। তারপরে রামু বলল, মূর্তি, আমি তোমার শক্তি নষ্ট করেছি, আমাকে মাফ করে দাও। রামু, এখন মূর্তিকে জাগাও। দেখাও এ কি করতে পারে। যদি এর কোনো জাদু থাকে তাহলে আমরা সবাই এর ফায়দা উঠাবো। হ্যাঁ রামু, যদি তুমি আমাদের ধোঁকা দাও তাহলে তুমি ও তোমার পরিবারের অনেক খারাপ অবস্থা হবে। রামু, আমি তোমাকে বলেছিলাম এই মূর্তি ফিরিয়ে দাও, না হলে আমরা সবাই বরবাদ হয়ে যাব, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। তারপর মূর্তির চোখ হঠাৎ জ্বলে উঠল আর ভয়ানক আওয়াজে বলতে লাগল, রামু, তুমি আমার ওয়াদা নষ্ট করেছ। আমার কথা পুরো গ্রামবাসী জেনে গেছে। এই জঙ্গলের রহস্য 1000 বছর পুরানো। আমি এক লোভী রাজাকে সাজা দিয়েছি, আর এখন লোভীদের সাজা দেওয়ার পালা। আমার শক্তি শেষ হয়ে যাবে। লোভের সাজা এখনো বাকি হঠাৎ থাকে। করে এক ভয়ানক আলো মন্দির ঘিরে নিল। যারা লোভী ছিল তারা চিৎকার করতে লাগল এবং সেখান থেকে গায়েব হয়ে গেল, আর মূর্তি ও সেখান থেকে উধাও হয়ে গেল। আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়া ঠিক ছিল না। রামু, এখন সব শেষ হয়ে গেছে। চলো, এখন আমরা আবার নতুন করে জীবন শুরু করি। দিন গেল। রামু ও সাবিত্রী আবার কষ্টে পা দিল। তারা তাদের ক্ষেতের পরিশ্রম শুরু করল। মানুষও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরত এলো। গ্রামবাসীরা এই কাহিনী একে অপরকে শোনাত, কিভাবে লোভ লুকাবে না, এবং মন্দির আজও জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে, নিঃশব্দ, রহস্যময়। কেউ জানে না মূর্তি প্রকৃতপক্ষে দেবী ছিল কি অভিশপ্ত আত্মা। প্রশ্নটি গ্রামের মনের ভিতরে গৃহীত হয়ে রয়ে গেল। রামু ও সাবিত্রী প্রতিজ্ঞা করল, তারা আর কোনো অন্ধ লোভ দেখবে না, নিজেদের শ্রমে টিকে থাকার সিদ্ধান্ত নিল। মঙ্গল ও লালার নাম এখন গ্রামবাসীর মুখে শাসনের সতর্কতা হয়ে রয়ে গেল। লালসে লোগে ডুবে যাওয়া বিপজ্জনক।